নর্মদে হার। আজ 23শে জানুয়ারির সকাল। এটি একটি ভারতবর্ষের গুরুত্বপূর্ণ বিশেষ দিন, পশ্চিমবঙ্গের কাছে তো বটেই। যাই হোক, এই 23 জানুয়ারি সকালে ছিলাম এই পাহাড়ি গ্রামে, পিছনে একটি আশ্রমে। আশ্রম মানে গৃহস্থ, এক মা, তার স্বামী আর দুটি বাচ্চা ছোট ছোট। আর এই নিচে এই পাহাড়ের কোলে একটি ঝর্ণা আছে, এইরকম খাদের মধ্যে। সেখান থেকে মাটির মধ্যে থেকে তীর তীর করে জলের ধারা আসছে, সেই জল পান করা এবং সেখানেই স্নান। খুব ভোরে রাত্রের অন্ধকারেই সেই গভীরে নেমেছিলাম, নেমে স্নান করে নিয়েছি, জল ভরে নিয়েছি এই কমণ্ডলুতে। পাহাড়ি গ্রাম, খুবই দরিদ্র, তার মধ্যেও সেই মাটি 15-20 জন পরিক্রমাকারীকে অনায়াসে রাত্রিতে স্থান দেন, তার খাওয়ার জোগান নিজে থেকে। তো আমি সামান্য কিছু হয়তো যোগদান দিলাম তাদের, কিন্তু সে অতি সামান্য, বলার যোগ্য নয়। যাই হোক, নতুন সকাল। আজকের রাস্তা খুব বেশি বিপজ্জনক বা কষ্টদায়ক নয়, এরকম সিধা সড়ক রাস্তা, নর্মদে হার। সিধা সড়ক রাস্তা দিয়েই যাব, কোনো সমস্যা নেই। দেখি কত দূর অবধি পৌঁছাতে পারি। পথের দৃশ্য খুবই সুন্দর। দুই পাশে হালকা হালকা সেগুন গাছ আছে, বাঁশ গাছ আছে। আর এখানকার মানুষের জলের স্রোত, জলের প্রধান সোর্স যেটা উৎস, সেটা ওই যেমন নিচে দেখা যাচ্ছে, এই পাহাড় থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়া জল। ওই জলই তারা রান্নার কাজে, চানের কাজে, খাওয়ার জন্য ব্যবহার করে। এই পাহাড়ের উপরেও জনবসতি আছে, তারা রাত্রেবেলা টিম টিম করে আলো জ্বালাতে দেখেছি। খুবই কম আছে যদিও, 2-4টি পরিবারই আছে উপরে। তারাও এই নিচে থেকেই পানীয় জল সংগ্রহ করে। পথ চলছি অবিরাম। দিনের শেষে পা ভারী হয়ে আসে, আর সকালবেলা হলে পায়ের সেই যন্ত্রণা কমে যায়। সকাল সকাল যতটা পথ পাড়ি দেওয়া যায় ততটাই আনন্দদায়ক, কারণ দুপুর 12টার পরে রাস্তায় নামা মুশকিল হয়ে পড়ে, এতটাই গরম। তবুও মায়ের দয়ায় ধীরে ধীরে শরীরটা শক্তপোক্ত হয়ে উঠেছে। দিনের শেষে 20-25 কিলোমিটার পাহাড়ি পথ চলার পরে পায়ের নিচেটা যেন অসাড় হয়ে যায়, মানে আঙুলগুলো সাড়ে ফিরতে ফিরতে 5-6 ঘন্টা বিশ্রাম দরকার। তো এই দেখুন পাহাড়ি গ্রাম, জনপদ। আপাতত এই রাস্তা পথে আমরা দুজন চলেছি, আমি আর আমার সঙ্গী। এই খুবই প্লেফুল, মানে দৌড়তে দৌড়তে আসছে, কোনো খাবার দাবারের আশায় নয়, এমনি পিছনে পিছনে চলছে। আচ্ছা, ভমানা গ্রামের শুরুতে রাত্রি কাটিয়েছি, আর এখন দেখতে পাচ্ছি ভমানা 7 কিলোমিটার। তার মানে ভমানা শুরু থেকে ভমানা গ্রাম শেষ এই অবধি টোটাল 10-12 কিলোমিটার রাস্তা। পাহাড়ি পথে ক্রমশ ঢালুতেই নামছি, আর উপরে চড়াই নেই। নিচের দিকে দেখছি এই পাহাড়ের গায়ে বেশ ঘাস, সতেজ সবুজ ঘাস জমেছে।
এই দিকটা নিচের দিকটাতে বন জঙ্গল একটু বেশি, উপরের দিকে তো একদমই নেই। উপর দিকটা একদম ন্যাড়া রুক্ষ, জলের অভাবের জন্যেই এসব। কোনো প্রাণ বেঁচে থাকার জন্য, নিঃশ্বাস প্রশ্বাসের জন্য বাতাস, আর শরীরের পুষ্টির জন্য জল, এটা প্রধান, তারপরে অন্য সব কিছু। জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, 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 সীতারাম, শ্রীরাম জয় রাম, সীতারাম, শ্রীরাম জয় রাম, সীতারাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, 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 শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। রাস্তার ধারে এক আদিবাসী মা ওই লঙ্কা টুকরো দিয়ে, টুকরো টুকরো লঙ্কা দিয়ে পকোড়া বানাচ্ছিলেন, ছোট ছোট। তো সব গরিব মানুষ, তো 20 টাকায় দিলাম, উনি অনেকটা এই পকোড়া দিলেন, অতি সুস্বাদু। আর এই চলার পথে এ তো আমার কাছে অমৃত, মানে আমার আশাতীত পাওনা। আজকে সকালে এত সুন্দর জলখাবার এ পর্যন্ত এই প্রথম খেলাম। চলতে চলতেই খাচ্ছি, আনন্দ নিচ্ছি। মা কোন রূপে দয়া করেন, কার মধ্যে দিয়ে দয়া করেন, বলা খুব শক্ত, অনুমান করাও কঠিন। নর্মদে হার এখন 10টা পেরিয়ে গেছে। আমিও ভামানা গাঁও ছেড়ে এসেছি,
বেশ খানিকক্ষণ হলো। এখন একটি পার্বত্য বনাঞ্চলের মধ্যে দিয়ে চলেছি। সাবায়া দিগার এখান থেকে কাছাকাছি, আর ভিলগ্রাম সামনে, ভিলপল্লী। তো দূরত্ব অনেকটাই, এখনও সেই পার্বত্য একই রকম দৃশ্য, দুই পাশে বনাঞ্চল, সেগুন, মহুয়া, কিছু কিছু অজানা গাছও আছে, বেশিরভাগটাই সেগুন, ছোট ছোট। আর দুপাশেই পাহাড়, বনাঞ্চল। তার মধ্যে দিয়ে এই যে নতুন রাস্তাটি, এটা বেশি দিন যে হয়েছে তাও নয়, কিছু বছর হয়ে চালু হয়েছে, মানুষজনের সুবিধা হয়েছে। ট্রাইবাল মিশন থেকে কিছু কিছু কাজ হয়েছে, তবে সেই কাজেও অনেক ঘাপলা আছে। ঘাপলা মানে সরকার যে সুবিধাগুলো দেয়, সে সুবিধাটা পুরোপুরি গ্রামের লোক নিতে পারে না। যেমন একজনের কাছে রাত্রিবেলা যেখানে ছিলাম, তার কাছে জানলাম যে সে নিচের ঝর্ণা থেকে জল তুলবে তার সোলার পাম্পের মাধ্যমে তার বাড়ি অবধি। তো ট্রাইবাল এলাকা তার সাবসিডি পাওয়া উচিত, কিন্তু তা না, পুরোপুরি তাকে 1,20,000 টাকা নগদই বহন করতে হবে। তার পক্ষে খুবই কষ্টকর বা অসম্ভব। তবে বেশ কিছু জায়গায় দেখলাম সোলার লাইটের ব্যবস্থা আছে ঘরে ঘরে। তারা আদৌ কোনো সাবসিডি পেয়েছে কি না, বা সেই সাবসিডির টাকাটা মিডলম্যান খেয়ে নিয়ে তাদের পটিয়ে পাটিয়ে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে নিয়েছে। তো সোলার প্যানেলগুলো সব দেখলাম ধুলোয় ঢাকা। তো রাত্রিবেলা চার্জ পাওয়া যাচ্ছে সোলার প্যানেলে, কিন্তু অস্পষ্ট, সামান্য, মানে যতটা পাওয়ার, এখানে তো তীব্র রোদ্দুর, যে পাওয়ার পাওয়া উচিত তার অনেকাংশেই পাচ্ছে না। কয়েকটা জায়গায় পাকা বাথরুম করে দিয়েছে, জল নেই তো বাথরুম কী হবে, ওইভাবে কি হয়। নলকূপ অনেক করে দিয়েছে, অর্ধেকটাই, বেশিরভাগটাই 90% জল ওঠে না। তো এটাই অঞ্চলের ভূপ্রকৃতির জন্যই, শুধু করে দিলেই হবে না, টাকাটা যেখানে খরচ করছি কীভাবে খরচ করলে ফলপ্রসূ হবে সেটাও বোঝার ব্যাপার রয়েছে। তো সে বিষয়ে সরকারি অফিসারদের খুব একটা যে দায়বদ্ধতা আছে বলে মনে হয়নি। এই পাহাড়টি অনেক উঁচু, দুই পাশেই উঁচু উঁচু পাহাড়। তো নর্মদা মায়ের দক্ষিণ তীরের সাতপুরা রেঞ্জ, সুদীর্ঘ পথ, এই 3-4 দিন ধরে সমানে চলছি। শূলপাণেশ্বরের মন্দির হয়তো আর খুব বেশি দেরি নয়, হয়তো একদিনের পথ হবে। একটা দিন আজকের একটু বেশি হাঁটলে আর একটা দিন হয়তো থাকবে। তবে পাহাড়ি রাস্তা তো, অনেকটা পথ হেঁটে তবে সামান্য দূরত্ব যাওয়া যায়, এই হচ্ছে কথা। এখন রোদ্দুর আস্তে আস্তে চড়ছে, দেখি আজকের দুপুরে কত দূর অবধি পৌঁছাতে পারি। তো শূলপাণেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটাকে বলে, সেই জায়গার খুবই কাছাকাছি এসে গেছি। এই দেখুন, এই জায়গাটা ভয়ানক ঘন জঙ্গল, ভিতরটা কিছুই প্রায় দেখা যায় না। তো এবং একদমই জনবসতিহীন, জঙ্গলি আদিবাসীদের কুটিরও এখানটায় কাছাকাছি নেই। এমনিতে নিরাপদ, তবে এই জঙ্গলে বন্যপ্রাণী আছে। এরা এখান থেকে শহরের দিকে যায় না বা গ্রামের দিকেও যায় না, তবে আস্তে আস্তে অনেকটা নিচে নামছি,
একদম নির্জন ঘাটি এলাকা, মানে 2 ফুট দূরে কি আছে, এর দুই পাশে এরকম খাড়া পাহাড়। হ্যাঁ, এই জায়গাটা জন্তুর ভয় আছে, দিনের বেলা নয়, কিন্তু সন্ধ্যের পরে এই জায়গা পার হওয়া যায় না। দেখুন দুই পাশেই খাড়া পাহাড়, খাদের মতো অনেকটা নিচে নামছে। জায়গাটা কিন্তু দিনের বেলাতেও ভীতিপ্রদ, কারণ দুই পাশের জঙ্গল এত ঘন, বেশি দূর অব্দি নজর পড়ে না। তবে সেগুন পাতা তো খসখস আওয়াজ পাওয়া যাবে কোনো জন্তু আসলে। আর এটা মহুয়ার সিজন নয়, সুতরাং ভাল্লুকেরও ভয় নেই। পাহাড়ি পথে সব থেকে বিপজ্জনক হচ্ছে ভাল্লুক, চুপি চুপি আসে, তারপরে চিতা, আর তারপরে বাঘ। বাঘ সিংহ এরা পেট ভরা থাকলে সাধারণত খুব একটা নড়তে চায় না, কিন্তু চিতার সকল সময় ভয় থাকে তার খাবার অন্য কেউ ছিনিয়ে নিতে পারে। সেই জন্যে চিতা সকল সময় বিশ্রামের সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টাই খাবারের সন্ধানে উৎপেতে থাকে। বেশিরভাগ বন্যজন্তু তাদের সক্রিয়তা বাড়ে সন্ধ্যার একটু আগে, আর খুব সকাল ওই 7টা 8টা, 8:30 9টা অবধি ম্যাক্সিমাম। তারপরে তারা তাদের নিজস্ব যে ডেরা তার আশেপাশে গিয়ে বিশ্রাম নেয়। তো এই শুলপানেশ্বর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা সংরক্ষিত বনাঞ্চল, সেই সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে দিয়ে এখন চলছে। এই জায়গা এখন বাঁ পাশে খাদ আর জঙ্গল, আর ডান পাশে উঁচু পাহাড়, অনেক উঁচু, বিশাল উঁচু। এরকম পাহাড়ের গা কখনো কখনো মেশিন দিয়ে কেটে খানিকটা নিরাপত্তা দেওয়া হয়েছে, কারণ কাছাকাছি থাকলে উপর থেকে যদি খসে পড়ে তাহলে খুবই বিপদ। দারুণ জায়গা, কিন্তু বনাঞ্চল। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, তবে দিনের বেলা বন্যজন্তুর ভয় নেই। নর্মদে ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়ুর্মা অমৃতাৎ। ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়ুর্মা অমৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়ুর্মা অমৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়ুর্মা অমৃতাৎ।
তো শূলপাণেশ্বর মহাদেবের কাছাকাছি এসে গেছি, হয়তো খুব বেশি দূরে নয়। তো মোটামুটি যেটা শুনেছিলাম, শূলপাণেশ্বর মহাদেব থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটারের পরে দুটো স্থান আসে। একটা হচ্ছে ভৃগু পাহাড়, আরেকটা হচ্ছে ভৃগুতুঙ্গ পাহাড়। এই দুটো পাহাড়ের কোনো একটা স্থান থেকে দেবগঙ্গা নদী বয়ে গেছে নিচে। দেবগঙ্গার সঙ্গম হয়েছে নর্মদা মায়ের সঙ্গে। তো ওই দুটো পাহাড়ের কোনো একটা স্থানে ছিল বিশাল এক গুহা। এই গুহার গহ্বরে বসে মার্কণ্ডেয় ঋষি রেবাখণ্ডম ও স্কন্দপুরম, স্কন্দ পুরাণ আর রেবাখণ্ডম, এই দুটি মহাগ্রন্থ রচনা করেছিলেন। তো স্থানটি অতি দুর্গম, খাড়া চড়াই চড়ে যেতে হয়। এখন হয়তো গভীর বনাঞ্চল। তো শুনেছি সেসব জায়গায় নাকি বাঘের আড্ডা। আর ওর কাছাকাছি ভিলদের সব দেহ রাখার জন্য একটা স্থান আছে, গুপ্ত স্থান, তার নাম ছিল মামা ডোকরি। তো উল্লেখ করছে এইটুকু মাত্র। সেসব জায়গায় বুঝতেই পারছি যে যাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। তো এই কয়েক বছর আগে অবধি এইটি ছিল মোটামুটি পাকদণ্ডী রাস্তা, সরু। সরকারের তরফ থেকে ধীরে 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 রাস্তাটি সংস্কার করে এখন পুরোপুরি পাকা রাস্তা তৈরি করে দিয়েছে। অনেকের হয়তো এটা জানা নেই। তো আমারও ধারণা ছিল হয়তো জঙ্গলের মধ্যে দিয়ে সেই পুরানো পাকদণ্ডী মাটির রাস্তাই পাবো, কিন্তু তা নয়। এই কয়েক বছরের মধ্যে এটা পুরোপুরি বাঁধানো রাস্তায় পরিণত হয়েছে। সুতরাং নতুন ওই পিছনের যে প্রচণ্ড খাড়াই পাহাড়ের চড়ার অংশটা বাদ দিলে বাকি অংশটা কিন্তু ঠিকঠাক আছে। আর থাকার জায়গারও যে খুব অসুবিধা হয়েছে তা নয়। যে কোনো গ্রামবাসীদের কাছে যদি 1-2 জন হয় তাহলে থাকার কোনো অসুবিধাই নেই। আর অনেকজন হলে নিজেদের তারা যদি চাল আটা কিনে নিজেদের মতো করে রান্না করে খায় তাতেও অসুবিধা নেই। বা যার ঘরে আশ্রয় নিচ্ছে তাকে কিছু যদি অর্থ সাহায্য করে তাহলে সেও করে দিতে পারে ব্যবস্থা। তো আজকেরও নর্মদা মায়ের দর্শন পেলাম। এই সবথেকে দুর্গম এই রাস্তাটির এইটাই সুযোগ যে প্রতিদিনই একবার না একবার মায়ের দর্শন পাবই। আজও যেমন পেলাম। তো অন্য যে দুটো পথ ছিল, রাজপিপলা অবধি কোনোভাবেই মায়ের দর্শন পাওয়ার সুযোগ ছিল না। তো এটা আমার সৌভাগ্য যে এই পথে আসছি, রোজ মাকে একবার করে অন্তত দর্শন করছি। নর্মদে হর।
নর্মদে হার এখন বিকাল প্রায় 4:30 বাজে। তো আজকের বিলগাঁওয়ের মাঝামাঝি জায়গায় বৌরি বলে একটা জায়গায় থেকে যাব। তা আমি যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে, ওইটাই সোজা রাস্তা, তবে অনেক ঘুর। এক স্থানীয় লোকের কথায় ওই পাহাড় থেকে নেমে নিচে একটা খাদ আছে, বেশ ঘুরোধার নদী আছে, সেটা পেরোলাম। পায়ে হেঁটে পেরিয়ে এই রাস্তা ধরে বৌরি যাচ্ছি। এটা অনেক শর্ট হবে, এটাই ওনার বক্তব্য। ওই রাস্তা ঘুরে ঘুরে এই রাস্তার সঙ্গেই এসে মিলবে। তবে রাস্তাটি একটু খাড়া আছে বেশি, চলতে একটু দম লাগবে অল্প, কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব সেই আশায় রাস্তাটা ধরলাম। তো জায়গাটাও আছে না অজানা, যাত্রী কেউ নেই, পুরোটাই ভিল পল্লীর মধ্যে, ভিল এলাকার মধ্যে। ওই যে ঘরটি দেখা যাচ্ছে, ওই ঘরের এক মা আমাকে রাস্তাটি দেখিয়ে দিলেন। নর্মদে হার। তো আমি এখন ওই কালভার্টের পাশ দিয়ে খাড়া ঢালান, ওই খাড়া ঢালান দিয়ে নেমে এই পাহাড়ে চড়ে এসেছি। এই পাহাড়টা অনেক উঁচু, আর রাস্তাটি ওই অনেক দূর ঘুরে আসছে। তারটা আমি আগে পৌঁছে যাব। এখান থেকে বৌরি মাত্র 2 কিলোমিটার, আর ওই রাস্তা দিয়ে প্রায় 7-8 কিলোমিটারের মতো। তো 6 কিলোমিটার রাস্তা আমার শর্ট হয়ে যাবে। এই জায়গাটি অনেক উঁচু, অনেকখানি চড়তে হলো উপরে, এখনো হবে। আর চারিপাশটা একটা অদ্ভুত পাহাড় আর পাহাড়, ন্যাড়া পাহাড়, ধূসর গাছ, সব ধূসর, যে সবুজে ভরা তা নয়। আর কিছু কিছু জায়গায় উঁচু উঁচু টিলা আছে যেগুলো ধসপ্রবণ। তো নতুন জায়গা, অনেকটা এক্সপ্লোরারের মতো চলছে, আরও অনেকখানি উঠতে হবে, উঠে তারপরে নামার পালা। তো সর্বোচ্চ আমাকে ওই পর্যন্ত উঠতে হবে, খুব বেশি নয়, অনেকটাই এসে গেছে। একদম নির্জন, কেউ নেই। এই ধাপে ধাপে চড়ছি আর চড়ছি। এখনো সূর্য 1.5 ঘন্টা তো পাবোই, তার মধ্যে পৌঁছে যাব। ওখানে একটা নদী ছিল, নদীটি পার করেছি সরকারি বার্জে, পয়সা নেয়নি, ইনি পয়সায় সব পার করেছে। নর্মদে হার আমার 23শে জানুয়ারি আক্ষরিক অর্থে কেটেছিল সারাদিন উদয়াস্ত পথ চলার মাধ্যমে। তো খুব সকাল বেরোতে পারিনি, সকাল 8টায় রওনা হয়েছিলাম, কারণ ওখানে শীতকালে ভোরের দিকে খুব অন্ধকার ছিল। আর তারপরে সেই ভামানা গ্রামের সেই নদীতে স্নান করতে হয়েছিল, ঝর্ণায়। তো 8টায় রওনা হলাম, হয়ে ভমানা গ্রাম পার হলাম সকাল 10টা নাগাদ। তারপরে ভমানা গ্রামের পর থেকে দীর্ঘ পথ হেঁটে তারপরে 10টা, 10:30, 11টা নাগাদ পড়লো একটি দীর্ঘ জঙ্গল পথ। তো এই দীর্ঘ জঙ্গল পথে ছায়াঘেরা, এটা অভয়ারণ্য একটা, 2 পাশে উঁচু উঁচু পাহাড়, একদম নির্জন, ভয় লাগতে লাগলো। হ্যাঁ, এই পাহাড়ে কিন্তু জঙ্গলি জানোয়ারের ভয় আছে। আর তাছাড়া কয়েকদিন আগে বাঘ দেখেছিলাম, তো সে ভয়ও মনের মধ্যে ছিল।
তো কখনো কখনো দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে পাথরের ধারে বসতে হয়েছে, পাহাড়ের ধারে, খুব ভয়ের সঙ্গে সঙ্গে। তো জায়গাটির সৌন্দর্য কিন্তু অপরূপ। আর সূর্যের তাপ হালকা লাগছিল, পথের কোনো ক্লান্তি নেই, ছায়া ঘেরা জঙ্গল। তো চলছি চলছি, চলতে চলতে পথ আর যেন শেষ হয় না। মনে হচ্ছে এই বাঁকটা পার হলেই পাহাড় জঙ্গলটি পার হয়ে একটু সমতল জায়গা পাবো। তার হলো না। এই করতে করতে জঙ্গল যখন পার হলাম, তখন তো সূর্য মধ্য গগনে, তীব্র রোদ তাপ, কমণ্ডলের জল শুকিয়ে গেছে, জল পাচ্ছি না। তো পথের রেখা ধরে ধরে পথ খুঁজতে খুঁজতে উদি নদী বলে একটা নদী আছে, সেটার পথে এগোতে হবে। তো ওখানে রাস্তার ধারে একটি দোকান ঘর ছিল, এক মা ছিলেন। তো মা বিশেষ প্রথমে পাত্তা দেননি, তা আমি ওখানে ক্লান্ত হয়ে বসে পড়লাম, টিউবওয়েলের থেকে জল সংগ্রহ করলাম। তো মা খানিকক্ষণ বাদে বলল যে, বাবা তোমার জন্য রুটি বানাচ্ছি, রুটি খাও। তো আমার তো তখন ভাগ্য খুলে গেল বলতে হবে। তো দুপুরে ওখানে রুটি খেলাম, বিশ্রাম নিলাম, নিয়ে আবার পথে নামলাম। উনি বললেন ওই 4টের দিকে একটা সরকারি খেয়া দেবে, ওতে পয়সা নেবে না। তো উদি নদী একটা সরকারি ছোট লঞ্চে পার হতে হয়। তো পার হলাম, অনেকক্ষণ বসে থেকে থেকে পার হলাম। উদি নদী পার হয়ে অনেকটা দূরে আবার চলার পথ পেলাম। তো পথ চলে সেখান থেকে বেশ খানিকটা যাওয়ার পরে এবার শুরু হবে ভিলগ্রাম। তো একজন সাথে এক আধা সাংবাদিক জুটে গেল। তিনি বললেন যে, বাবা তুমি যদি এই ছোট্ট নদীর ধারাটি পার করে ওপার দিয়ে যাও, তাহলে তোমার পথ সংক্ষেপ হবে। তো আমি তার কথায় পড়ে, তার পাল্লায় পড়ে সেই নদী পার করলাম, করে একদম খাড়া চড়াই, বাপ রে বাপ, দম লেগে গেল। বলি এর থেকে তো আমার ওই ভিলগ্রামের ওই লম্বা রাস্তা ঠিক ছিল। তো উনি বললেন যে 2.5-3 কিলোমিটার বাদে আশ্রম পাবো, কিন্তু সে মোটেই না। একই পথ বা তার থেকে বেশি লম্বা পথ, সেই বিশাল উঁচু পাহাড়ের উপর দিয়ে। তবে হ্যাঁ, একটা নতুন রাস্তা দিয়ে গেলাম, অজানা রাস্তা, হ্যাঁ, ওরকম নদী এক্সপিরিয়েন্স একটা, হ্যাঁ, নদীর ধারা পার করা, করে খাড়া পাহাড় চড়ায়। ক্লান্ত হয়ে দিনের শেষে কোথাও আশ্রয় জোটে না। তারপরে শেষমেশ প্রায় 7 কিলোমিটার দূরে একটা বৌরা গ্রাম। বৌরা, সেই গ্রামেরও তার আগে কিন্তু ভিলগ্রামের রাস্তাও সেই ওখানে এসে মিশেছে। তা সন্ধ্যার অন্ধকার তখন নেমে গেছে। সেই আশ্রমে ছিলাম, আদিবাসী দ্বারা পরিচালিত আশ্রম। হ্যাঁ, এক সাধু বাবা দূর থেকে নিয়ন্ত্রণ করেন জায়গাটি। সাধু বাবা আমার জন্য ওখানে বাঁধাকপির তরকারি করলেন। তো মুখ পাল্টালাম। তো রাত্রে শুয়ে ঘুম, খুব সুন্দর। নতুন এলাকায় আপাতশ্রমের ক্লান্তি। তো এইভাবে আমার কাটলো 23শে জানুয়ারি 2025। নর্মদে হর।